শ্রাবণ মাস, বাইরে বৃষ্টি, ভেতরে বৃষ্টি, সকলের মনেই বৃষ্টি। আর এই শ্রাবণ মাস বলতে যে কথাটা আমাদের মাথায় সব থেকে আগে আসে, কবিগুরু প্রয়াণ দিবস। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা আছে, আজকের এই দিনটা আমরা কিন্তু মন খারাপে নয়, গানে গানে কাটাবো। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের জন্যে আজকের এই অনুষ্ঠানটা একটু অন্য রকমভাবে আমরা সাজিয়েছি। আজকের এই অনুষ্ঠানে কবিগুরুর গানকে শুধুমাত্র আমরা স্মরণ করব তা নয়, সেই গানের পেছনে লুকিয়ে থাকা নানান গল্প, সেই গানের পেছনে কবিগুরু যে আশার বাণী দেখিয়েছেন, যে কথা, যে দীপ্তি, এবং তিনি তো তার জীবনে প্রচুর মৃত্যু দেখেছেন, সেখান থেকে বেরিয়েও এসেছেন, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আপনাদের জন্যে আমরা সাজিয়েছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে যারা রয়েছে তাদেরকে আলাপ করানোর কিছু নেই, কিন্তু এটা আমার একটা কর্তব্য পড়ে যে এই মানুষগুলোকে আপনার সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দেওয়া। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আমি একটু আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে একদম রয়েছে পাশে আমার প্রিয় সৌমেনদা গিটারে, পাশিক রয়েছে আমার খুব প্রিয় একজন মানুষ এবং দ্য ম্যান উইথ দ্য ম্যাজিক্যাল হ্যান্ডস আমরা যেটা বলি, তনুময়দা রয়েছে, এবং রবীন্দ্রনাথের গান, আমি রবীন্দ্রনাথের গানই তোমাকে চিনি, আশা করি সবাই চেনে। আমার সঙ্গে আজকে শ্রেয়সী রয়েছে। শ্রেয়সী রবীন্দ্রনাথের গানকেই নিজের পাথেয় করেছে এবং রবীন্দ্রনাথের গানেই আমরা ওনাকে চিনি। তো আজকের এই অনুষ্ঠানে সর্বশেষে যাকে আলাপ করানোর পালা আমি নিজে, আমি অর্পণ। আজকে পুরো অনুষ্ঠানটা আপনাদের জন্য একটু অন্যরকমভাবে, যেভাবে বললাম শুরুর থেকে শেষ পর্যন্ত আপনার সঙ্গে আমি কিন্তু কথা বলে যাব, এবং দেখা যাক আজকের এই অনুষ্ঠানে আমরা কতটা কবিগুরুকে শ্রদ্ধা জানাতে পারি, চোখের জলে নয়, হাসিতে, গানে। প্রথমে আজকে একটু কথা বলি। আজকে আমরা কবিগুরুকে স্মরণ করছি, তো প্রথমে গান দিয়ে শুরু হোক। কবিগুরুকে তো আমরা বেসিক্যালি গান দিয়েই চিনি, একদম, কারণ রচনা এবং প্রত্যেকটা জায়গাতে ওনার যতটা কি বলবো মানে ব্যাপ্তি, সেই ব্যাপ্তির থেকেও বড় কথা হচ্ছে ওনার গান প্রত্যেকের মর্মে ঢুকে রয়েছে। তো সেই গান দিয়ে একটু শুরু করি। শ্রেয়সীর কাছেই যাই। শ্রেয়সী, আজকে এই অনুষ্ঠানটা কোন গান দিয়ে শুরু করছো তুমি? আমি প্রথমে শুরু করব আমার মল্লিকাপনে যখন প্রথম ধরেছি কলি, এই গানটি। অসাধারণ গান, এবং আজকের জন্যে দারুণ একটি গান শুনি একটু। আমার মল্লিকাপনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকাপনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকাপনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকাপনে, আমার মল্লিকা
যখন প্রথম ধরেছে কুলি আমার মল্লিকা বনে। ক্যা বাত, এক্সেলেন্ট। মানে সত্যি মানে গানটা শুনলে মনে হয় যে, আচ্ছা আপনারা মনে করুন তো যে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, এবং সেখানে এরকম একটি গান আর এইরকম একটি অ্যারেঞ্জমেন্টে আপনার কানে ভেসে আসছে, মানে এক্সট্রাঅর্ডিনারি, মানে ভাবা যায় না। মানে শুধু সুর নয়, রবীন্দ্রনাথের গানের যদি কথাগুলোকে লক্ষ্য করা যায়, আমার মনে হয় যে সেই কথার মধ্যেই অনেক কিছু লুকিয়ে থাকে, এবং সেই কথাগুলো যদি আমরা কোনোভাবে উপলব্ধি করতে পারি, আমার মনে হয় জীবনের সব রকম মানে প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া যায়, তাই না? আসলে রবীন্দ্রসঙ্গীত তো কথা প্রধান সঙ্গীত, অ্যাবসলিউটলি, কথার লিরিক্স বেসড। হ্যাঁ, লিরিক্স বেসড। তার মধ্যে যে গানটা ও গাইলো, মানে সত্যি কি মনের সাথে না, শুধু জীবনের প্রত্যেকটা অঙ্গে রবি ঠাকুরের গান আমাদের সাথে জুড়ে যায়। অ্যাবসলিউটলি। যত দিন যাচ্ছে, যত ঠাকুরের গান গাইবার চেষ্টা করছি, তার মধ্যে সময়ের সাথে সাথে নতুন কিছু মনে হয় বেরিয়ে আসছে। হ্যাঁ, মানে এত একটা গান, অন্তর্নিহিত, হ্যাঁ এত এক্স্যাক্টলি কিছু আছে গানগুলোর মধ্যে যে জড়িয়ে যায় জীবনের সাথে। আরেকটা কথাও যেটা প্রচলিত, যে রবীন্দ্রনাথের গান একই বয়সে, মানে বিভিন্ন বয়সে গাইলে আমার মনে হয় সেই গানের আলাদা আলাদা উপলব্ধি চলে আসে। যেমন একদমই তাই। এই গানটাই যদি বলা যায় যে এই গানটা মানে স্বরলিপিকার কিন্তু বেসিক্যালি অনাদি কুমার দস্তিদার ছিলেন, এবং এই গানটা যখন প্রথম লেখা হয়েছিল, মানে আপনারা জানেন কিনা জানি না, এই গানটা যখন প্রথম লেখা হয়েছিল সেটার গানের কথা ছিল কিন্তু যখন মল্লিকা বনে প্রথম ধরেছে। পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে যায় যে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে। কলকাতার নিউ এম্পায়ার থিয়েটার এটা প্রথম হয়েছিল। এরকম প্রচুর ইতিহাস আছে, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা হচ্ছে যে এই গানটা কবি লিখেছিলেন তার 69 বয়সে গিয়ে। 69 বছর যখন বয়স, উনি তখন এই গানটা লিখেছিলেন। তখন উনি বলছেন যে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি। হাউ ইন্টারেস্টিং। এরকম অনেক গান আছে যেগুলো আগে কবিতা ছিল, তারপর আস্তে আস্তে এগুলো গানে রূপান্তরিত করে অনেক ওয়ার্ড দেখা গেছে, কিছু কিছু চেঞ্জেস হয়েছে। বিভিন্ন কাব্যগ্রন্থে সেগুলো আমরা দেখতে পাই। ঠিক, মানে অনেক কাব্যগ্রন্থ আছে সেগুলো হয়েছে। আমি চঞ্চল হে, সেটাও সুদূরের পেশে, সেটা পরবর্তীকালে মানে গানে রূপান্তরিত অনেক ওয়ার্ডের সেখানে চেঞ্জেস হয়েছে। ঠিক, মানে এইগুলো গানের নিয়ে তো কথা হবে। আমি একটু জাস্ট জিজ্ঞেস করতে চাইছি যে 22শে শ্রাবণ, মানে শ্রেয়সী তুমি কিভাবে দেখো আজ মানে এই দিনটাকে? 22শে শ্রাবণ, আমি যখন ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শুরু করি আমার গুরু তিথি দেববর্মনের কাছে, তো উনি বলতেন যে রবীন্দ্রনাথের কখনো মৃত্যু নেই, রবীন্দ্রনাথ কখনো মরেনি, আমাদের কাছে রবীন্দ্রনাথ এখনো জীবিত আছেন। তো সেখানে সবসময় রবীন্দ্রনাথ আমাদের কাছে নবীন ছিলেন এবং থাকবেন। তো সেই জায়গায় যখন আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গেছি, আমার কখনো মনে হয়নি যে সেটা 22শে শ্রাবণ, মনে হচ্ছে যেন 25শে বৈশাখ এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, ফুল দেওয়া হচ্ছে, সব নতুন নতুন গান, নতুন নতুন কম্পোজিশন রবীন্দ্রনাথের। তো সেইভাবে, হ্যাঁ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কথা বলছি, তো সেইভাবে দেখতে গেলে মানে রবীন্দ্রনাথকে কখনো মানে কি বলবো, মানে আমাদের মধ্যে নেই এরকম মানে চিন্তা করার মানে কোনো রকম কোনো অবকাশই উনি দেননি, কারণ উনি যা সৃষ্টি করে গেছেন এটা আসার কথাও না আমার যতটুকু মনে হয়, কারণ আমরা ওনার গানগুলো গাইছি, উনি আমাদের সাথে আছেন, এটাই আমাদের ভাবনায় আছে। এখন দিন দেখতে গেলে, বলতে গেলে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, দুটো দিন, কিন্তু ওই 22শে শ্রাবণে ও যেটা বললো যে আমরা ওই দিনটাকেও খুব আনন্দমুখরভাবেই কাটাই। ঠিক, আমি আসবো তোমার কাছে, মানে তোমার কাছে 22শে শ্রাবণ ঠিক কি, কিন্তু তোমাকে যখন আমি পেয়েছি কথার থেকে বেশি গান তো শুনবোই আজকে। সো এই মুহূর্তে তোমার কাছ থেকে কি গান শুনতে পাচ্ছি? আমি রবি ঠাকুরের পূজা পর্যায়ের একখানা গান গাইছি। ঠিক, আগেরটা প্রকৃতি ছিল, এবার একটু পূজা পর্যায়ের গান একটু শুনি। কি গান শোনাচ্ছ তুমি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। ক্যা বাত। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি
পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে, চোখ মেলেছি বাহির পানে। আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন খেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সত্যি মানে কিছু গান থাকে সত্যি অন্য একটা জায়গায় নিয়ে চলে গেলে, সত্যি মানে কি বলবো তোমাকে, তোমার গলার স্বর ওই গানটা জার্নির মতন। এই গানটা যে শুনলে আমি যখন গাই আমার কাছে এটার মধ্যে ভালোবাসার একটা দিক ফুটে আসে, কিন্তু এটা পূজা পর্যায়ের গান। রবি ঠাকুরের গানে যদি উপবিভাগ দেখা যায় তাহলে বন্ধু, মানে যেটা আমরা উপবিভাগ বলি, ন্যাচারালি এখন উপবিভাগ নিয়ে কাজও হয় না আর কি, মানে উপপর্যায় যেটা উপপর্যায় yes, হ্যাঁ। কিন্তু মানে রবি ঠাকুরের গানে পূজা আর প্রেমের একটা কনফিউশন, মানে এমন কিছু গান আছে এটা লেখা আছে পূজা পর্যায়ে, কিন্তু যখন গাই তখন মনে হচ্ছে যে না, এটা প্রেমের কিছু একটা বিষয় তার মধ্যে ফুটে আসা। ঠিক, মানে উপলব্ধিটা একটা মারাত্মক ডিপেন্ড করে। মানে যেটা আমি বলছিলাম যে তুমি আমাকে একটা অন্য জার্নিতে নিয়ে গেলে,
রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গানটা একটা জার্নির মধ্যে দিয়ে লিখেছিলেন। উনি শান্তিনিকেতন থেকে কলকাতা আসছিলেন ট্রেনে, তখন ওনার বয়স ওই কত হবে 52 বছর মতন। 52 বছর বয়সে উনি ট্রেনে আসছেন শান্তিনিকেতন থেকে কলকাতায়, এবং বসে বসে উনি এই গানটা লিখছেন যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি। আর সব থেকে বড় কথা, গানের যে কথাগুলো, সেই কথাগুলো মানে যত আপনি এক্সপ্লোর করবেন, আমার মনে হয় সেই এক্সপ্লোরেশনটা আপনার চলতে থাকবে। এক একটা বয়সে এক এক রকম এক্সপ্লোরেশন আপনি পাবেন। আর যেটা আমার এখন বলার দরকার, আপনাদের কাছে মনে হচ্ছে যে একটু নতুন ধরনের অনুষ্ঠান, তো হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবে আপনাদের কাছে পৌঁছে দেবো। আর যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হলো, আপনারা এখানে থাকলে যারা বেসিক্যালি মিউজিশিয়ান, তারা বুঝতে পারবেন যে পিলু রাগের ওপরে এরম ধরনের অ্যারেঞ্জমেন্ট বাজানো যে কতটা ডিফিকাল্ট, কতটা কর্ড প্রোগ্রেশনের প্রয়োজন হয়, এবং প্রত্যেকটা গান কিভাবে সাজানো এবং সুর করা। মনে হয় যে প্রতিটা গানের সুর এক, মানে 4-5টা রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হবে যে হয়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাজাতে গেলে এবং গাইতে গেলে বোঝা যায় যে কতটা ডিফিকাল্ট। একদমই তাই, মানে সত্যি। এবং কথা আসবো যে তুমি জিজ্ঞেস করছিলাম যে 22শে শ্রাবণ কিরকম কাটে তোমার, মানে কি ফিল করো 22শে শ্রাবণ উপলক্ষে? নতুন করে কিছু ফিল 22শে শ্রাবণকে কেন্দ্র করে নতুন কিছুই ভাবনায় আসে না। কারণ কি, আমার ব্যক্তিগতভাবে আমার যা মনে হয়, রবীন্দ্রনাথকে আমি সঙ্গে নিয়েই চলছি। তো 22শে শ্রাবণ আলাদা কোনো দিন নয়, সেটাও একটা উৎসবের মতোই পালন করি। মানে ওই কোথাও একটা হয় না সেই হ্যাপি ফাদার্স ডে এর মতন, মানে বাবা আমাদের সাথে সবসময়ই থাকে, মানে একটা দিন বেছে নিয়ে আমরা পার্টিকুলারলি সেলিব্রেশনের জন্য। এই যে তোমার সামনে যে বইটা আছে গীতবিতান, এই গীতবিতানটা ইটসেলফ আ সেলিব্রেশন। একদম, এটাকে বুঝে ওঠা অনেকটাই কঠিন। আমার মনে হয় না এই এক জীবনে তা সম্ভব হবে। আর 22শে শ্রাবণকে আমি কিছু আলাদা করে বোঝাবো, এই সাধ্য এখন আপাতত আমার তো নেই। আমাদের সাধ্যের বাইরে, আমরা শুধু গানই গাইতে পারি, একদমই, এবং গানের মাধ্যমেই আমরা শ্রদ্ধা জানাতে পারি। শ্রেয়সীর কাছে আসবো। শ্রেয়সী, এমন কিছু গান যেটা আমার মনে হয় যে ওই একটা হয় না, মানে মিউজিক্যাল নোটস যদি বলি, পার্শ্বিক বুঝতে পারবে যে কিছু গান আমরা বলি যে সবসময় মাইনর নোটসে যায়, বা মাইনর নোটস লাগানো মানেই আমরা একটা কিছু গুরুগম্ভীর কিছু বোঝাচ্ছি, কিন্তু রবীন্দ্রনাথের এমন কিছু গান আছে যেগুলো মাইনর নোটস থাকা সত্ত্বেও সুদিং লাগে, মিক্সিং লাগে। তো সেরকম কিছু গান ভাবা আছে? আসা যাওয়ার মাঝখানে এই গানটা, পূর্বী রাগ, পূর্বী রাগ। কিন্তু রবীন্দ্রনাথের কথা একটা বলতে হয়, গুরুদেব সবসময় বলতেন যে আমরা সঙ্গীত চিন্তায় এই বইটা পেয়ে থাকি, যে উনি কখনো ক্লাসিক্যালকে প্রাধান্য দিলেও সেভাবে প্রাধান্য দেননি। ওনার জন্য হচ্ছে ভাবটা হচ্ছে প্রধান। উনি বলতেন যে পায়ের জায়গায় যদি কোমল ধার জায়গায় যদি শুদ্ধ ধামি লাগাই, লেগেও যায়, তো সেখানে রাগটা খুব একটা ওনার জন্য খুব একটা ভুল নয়, কারণ উনি সবসময় ভাবটাকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে। তো ওনার কিছু বেশিরভাগ গানেই দেখা যায় যে মিশ্র ওয়ার্ডটা খুব ইউজ করেছেন, মিশ্র পূরবী, মিশ্র ভৈরব। তো এখান থেকে শেখা যায় যে উনি অনেক এক্সপেরিমেন্ট নিয়ে করতে ভালোবাসতেন। পার্টিকুলারলি একটা রাগকে যে কনসেন্ট্রেট করছেন একটা রাগের উপরে, সেটা সেরকম না। এখানে একটা কথা, মানে এটাকে যদি কন্ট্রাডিক্ট করা যায় কথাটা হচ্ছে যে ক্রিয়েশনের সময়তে কোনো কিছু তুমি একটা পার্টিকুলার লিমিটেড স্বরকে নিয়ে তুমি নাই যেতে পারো, বিকজ দিস আর অল ক্রিয়েশনস। আর আমার মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পেছনে, আমি জানি না এটা কতটা তোমরা সাপোর্ট করো, ইনফ্যাক্ট আমার যতদূর মনে হয়, বাকি তোমরাও বলবে, যেটা হচ্ছে যে যেখানে রবীন্দ্রনাথ বা যারা স্বরলিপিকার ছিলেন, যেমন আগের গানটা স্বরলিপিকার স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন না, অন্যজন ছিলেন, তো সম্ভবত মনে হয় আগের গানটা স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর নিজে। তো দীনেন্দ্রনাথ ঠাকুর বা যে গানে আমাদের স্বরলিপি করা আছে অলরেডি, আমার মনে হয় সেই গানটা প্রেজেন্ট করার সময়তে ওইটা মেনটেন করা খুব প্রয়োজন হয়ে পড়ে, কারণ সেখানে অলরেডি স্বরলিপি হয়ে আছে, সেখানে আমি আমার নিজের মতন একটা সুর বসাতে পারি না। আমার মনে হয় সেই এটা তোমরা কি এরকম দেখছো আমার এই কথাটা, মানে তোমরা কি মনে করো? আমি তো ব্যক্তিগতভাবে এটাকে খুব মানে মেনে চলি, কারণ বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা গানের আলাদা স্বরবিতানই তৈরি করা আছে। এক্স্যাক্টলি, মানে স্বরলিপিতে আছে একদম, ওইটা যেভাবে যাচ্ছে সেই স্বরলিপি অনুসারেই গানটা গাওয়া উচিত। এইটাকে নতুন করে চেঞ্জ করার আমার মনে হয় না। মানে প্রেজেন্টেশন চেঞ্জ হতে পারে, সে হতে পারে, অ্যাসপেক্টস চেঞ্জ হতে পারে, ভাব চেঞ্জ হতে পারে, আমার মনে হয় সুর অবশ্যই, কারণ অথেন্টিসিটি বলে একটা কথা আছে, রবীন্দ্রনাথ যেটা করে দিয়েছেন সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকাটা উচিত। এক্স্যাক্টলি। তো যে কথাটা এই কথাটা এলো সেটা হচ্ছে যে
যখন আমি কিছু গান সুর দিচ্ছি বা ক্রিয়েট করছি, সেখানে ইট ডাজন্ট ম্যাটার যে আমি একটা রাগকে নেবো না আমি দুটো রাগের মিশ্রণ করবো, এটা অলরেডি ক্রিয়েটেড। তো সেরকমই কিছু গান, যেমন পূর্বী এমন একটা রাগ, আমার গুরুজি বলতেন যে পূর্বী খুশিও আনতে পারে, আবার পূর্বীকে নানান ধরনের সেই প্রচণ্ড গভীর দুঃখ হিসেবেও দেখানো যায়। আমাদের তো ভাব তো অবভিয়াসলি আমাদের নবরসের মধ্যেই পড়ে, সো সেই রকমই একটা গান। একটু শুনি গানটা আসা যাওয়ার মাঝখানে, আমার খুব পছন্দের গান। প্রথম তুমি আলাপ দিয়ে স্টার্ট করলে ভালো হয় যদি একটু। পূর্বী রাগের আলাপ? অবশ্যই অবশ্যই। আচ্ছা, চেষ্টা করি।
কি বলবে বলো গানটা শোনার পরে, মানে কিরম মনে হচ্ছে? এটা পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে এমন মনে হচ্ছে না? হ্যাঁ, পরিবেশটা কি পরিবর্তন হচ্ছে তো বলো, তোমার মনে হয়? মানে এই গানটার বিশেষ করে সুরটা যেটা যে রাগের উপর তৈরি, এটার একটা আলাদা আবেশ তৈরি হয়েছে। আর যেটা আমার একটু আগে মনে হচ্ছে কি, হ্যাঁ। আমার মনে হচ্ছে দিনের বেলায় সন্ধ্যা ঘনিয়ে আসছে আস্তে আস্তে, এরকম মনে হচ্ছে। মানে আদৌ এটা দিন কি রাত রাত সেটা বোঝা তো যাচ্ছে না। বোঝা যাবে না। যেটা কথা হচ্ছিল, মানে গানটা তুমি হঠাৎ করে এই গানটা চুজ করলে, এই গানটার পেছনে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে। আগের গানটা আমরা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন থেকে ফিরছিলেন তখনকার সময় লেখা, আর এই গানটার সঙ্গে শান্তিনিকেতনে বসে লেখা, বসে লিখেছেন। এবং কি সেন্সে লিখেছিলেন জানি না, কিন্তু এই আজকের মানে যে যদি দিনটা ধরি, মানে যে দিনটা আমরা যদি আজকে এখানে এই দিনে বসে আমরা গাইছি, কেউ এটা 22শে শ্রাবণে বসে গাইবে, কেউ 25শে বৈশাখে বসে গাইবে, বা নিত্য দৈনন্দিন জীবনে কোনো একটা সময় না গিয়ে গাইবে। তো আমার মনে হয় প্রত্যেকটা দিনকে সেইভাবে সে কানেক্ট করতে পারবে, আশা করি মনে হয়। এবং যদি কর্ড প্রোগ্রেশনস দেখা যায় বা মিউজিক্যাল অ্যাস্থেটিক্স দেখা যায়, যেভাবে চেঞ্জ হয়েছে গানগুলো, সাম নোটস আর আনপ্রেডিক্টেবল। আমার কাছে তো মনে হয় লাস্টের ওই কোমল ধাটা, একদম পার্টিকুলারলি কি যে কোমল ধাটা আছে ওই শেষে গিয়ে প্রত্যেকটা জায়গায়, এবং কোমল ধাটা একটা মির হয়ে যাচ্ছে, মির হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছিল যে আসা যাওয়ার মাঝখানে এই গানটা একটু রবীন্দ্রনাথ ঠাকুর নন্দন দত্তর উপরে বেস করে বেশি বানিয়েছেন। নন্দন দত্ত, হ্যাঁ নন্দন দত্ত এস্থেটিক্স, যেটা তুমি বলছিলে একটু আগে, যে মানে ওটারই বাংলা। হ্যাঁ ওটারই বাংলা, আচ্ছা, যেটা আচ্ছা। বলছিলাম যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। মানে এমন কিছু ওয়ার্ড আছে না, মানে যেগুলো সিরিয়াসলি আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে কিন্তু ভাবতে একটু সময় লাগে। সেটা রবীন্দ্রনাথ বারবার মনে করে দিয়েছেন আর কি এই জিনিসগুলো। তো সেখান থেকে নন্দন দত্ত বিচারটা মানে বারবার আসছে আর কি। কিছু কিছু গান আসা যাওয়ার মাঝখানে সাথে এরকম অনেক গান আছে যেগুলো মানে প্রকৃতির সাথে ডাইরেক্ট কানেকশন চলে যাচ্ছে। দরকার নেই যে সেটা মানে দুঃখেরই গান হোক। আচ্ছা, আমি একটা জিনিস মানে তনুমাদাকে জিজ্ঞেস করতে চাই। সোমেনদা তো এখানে বসে আছে, আমি কি বলবো, সোমেনদা শুধু গিটারেই কথা বলে। তো আমি তনুমাদাকে জিজ্ঞেস করব যে অনেকে বলে যে, মানে আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাওয়া খুব কঠিন। আবার অনেকে বলে যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া সব থেকে সোজা। আমার কাছে কঠিন কি মনে হয় যে পার্টিকুলারলি স্ট্রেট নোট লাগানো, মানে যে গানগুলো যেরকমভাবে আছে একটা স্ট্রেট নোট লাগানো, গানের যতটুকু আমি বুঝি বা শিখেছি, আমরা শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার যারা শিল্পী তাদের কাছে স্ট্রেট নোট লাগানোটা যেমন শেখা, রবীন্দ্রসঙ্গীতে যে স্পর্শ স্বর, যদি টাচ নোট যেটা বলি, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? মানে যারা তোমাকে দেখছে এই মুহূর্তে অ্যাজ এ শিল্পী, তুমি এই ব্যাপারটাকে কিভাবে এস্টাবলিশ করো? প্রথমে যেটা বললাম যে আমরা গানগুলোকে একটা স্বরলিপির আকারে পেয়েছি, সেই স্বরলিপিটাকে বেস করে আমরা গানগুলো চর্চা করি। এবার তার মধ্যে তুমি যেটা বললে যে স্পর্শ স্বর, হ্যাঁ মানে আমি অনেক জায়গায় দেখি টাচ ছোট ছোট স্বরগুলো লেখা আছে, দেখবে ধরো একটা সা লেখা আছে, উপরে একটা হালকা করে একটা অন্য কোমল রে বা কিছু একটা দেওয়া আছে। এবার ওই যে ছোট যে স্বরটা, তারও কিন্তু প্রাধান্য আছে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে। এবার এই জায়গাটা অনেক সময় কি হয়, আমরা ধরো গাইতে গেলাম, ওই পার্টিকুলার ওই নোটটা বেরিয়ে গেল, এটা গাওয়া হলো না, ওই জায়গাটা কিন্তু মানে চ্যালেঞ্জিং থাকে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে। যে তুমি অ্যাজ ইট ইজ যদি সেই স্বরলিপির আকারে গাওয়ার চেষ্টা করো, তাইলে তোমার কাছে এটা খুব কঠিন বলে মনে হবে। কারণ একটা গানে অনেকগুলো টাচ নোট থাকতে পারে বা অনেক জায়গায় মিরের ব্যবহার থাকতে পারে। তো সেইগুলো যদি তুমি অ্যাকুরেট ভাবে গাওয়ার চেষ্টা করো, তাইলে এখানে তোমার সময়টাও সেভাবে দিতে হবে, আর দিয়ে এটা মনেও রাখতে হবে, যার কারণে এটাকে একটু কঠিন বলে মনে হয়। আর ওই জায়গাগুলো যদি আমি স্কিপ করে দিই, ওখানেই আর কি, মানে তুমি কোনটাকে সাজেস্ট করছো যে স্পর্শ যেভাবে আছে মনে রাখাটা, মানে যেভাবে আছে সুরটাকে একবার যদি মানে মনে বসিয়ে নেওয়া যায়, তাইলে এই টাচ নোটগুলো তোমার সঙ্গেই থাকবে, ঠিক কোনোভাবে এখান থেকে ছুটে যাবে না। মানে যখন আমরা কোনো একটা নতুন গান, বা রবি ঠাকুরের সব গান তো আর গাওয়া সম্ভব না, অনেকগুলো গান। এবার ধরো রবি ঠাকুরের কোনো একটা গান যেটা বহুশ্রুত না, সেটা তোলার চেষ্টা করলাম, তখন যদি আমি শুরুতেই সেই টাচ নোট বা যা যা নোটেশনে যা যা আছে এগুলোকে যদি আমি একদম পারফেক্ট ভাবে যদি আমি চেষ্টা করি তোলার, তাহলে সেই সুরটা তোমার মাথায় বসে যাবে, তখন আর এটা তোমার কাছে কঠিন বলে মনে হবে না। না ঠিক, মানে কথাটা তোলার পেছনে প্রসঙ্গটা হচ্ছে যেটা ও বললো যে অ্যাস্থেটিক্স, রবীন্দ্রনাথের গানের অ্যাস্থেটিক্স বোঝা এবং তার পেছনে মানেটা বুঝে গাওয়া কতটা ইম্পর্টেন্ট বলে শ্রেয়সী মনে করো? মানে
অনেকে কি হয় যারা আমরা শুরুর থেকে যারা গান শিখি, বিশেষ করে বাচ্চাদের গান, আমরা দেখেছি যে এমন কিছু গান বাচ্চাদেরকে তোলানো হয় যার তারা মানেই বোঝে না। তো তুমি অ্যাজ এ শিল্পী, আজকে তো অ্যাকচুয়ালি আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে একটুখানি আড্ডা মতন দিচ্ছি এবং এখানে অনেক কিছু কথা উঠে আসবে। তো এই কথাটাও আশা করি আমাকে, যখন আমি ভাবছিলাম সকালবেলা, একজন আমাকে বললো যে রবীন্দ্রনাথের গান খুব ইজি, মানে সবাই গাইতে পারে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার কাছে পার্টিকুলারলি মনে হয় রবীন্দ্রনাথের গান গাওয়া খুব কঠিন। মানে এই ব্যাপারটা শ্রেয়সী তুমি কিভাবে দেখছো? খুব কঠিন প্রশ্ন বললাম না, কঠিন প্রশ্ন ঠিক না, একটু ভাবতে হবে আর কি। হ্যাঁ, কথাটা হচ্ছে যে মানে একটা ছোট বাচ্চাকে যদি আমি অবভিয়াসলি একটা কেউ মানে ছোট বাচ্চা গান শিখতে আসলে তো একটা ছোট বাচ্চাকে আমি সোজা গানই দেব, মেঘের কোলে রোদ উঠেছে, আমরা সবাই রাজা, ফুলে ফুলে ঢলে ঢলে, এখন রোদ হেসেছে, কিন্তু কঠিন গান নিশ্চয়ই দেবো না আসা যাওয়ার মাঝখানে, কেন কি এটা ওদের মানে এটা বুঝতে পারবে না। তো আমার মনে হয় যে একটা বয়সটা একটা মানে ম্যাটার করে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে। তো যখন আমরা কোনো নৃত্যনাট্য করাই বা নৃত্যনাট্য, গীতিনাট্য, সেক্ষেত্রে আলাদা, বাচ্চাদেরকে আলাদা আলাদা পার্টে গান দেওয়া হয়, দস্যু দলের গান, তো বাল্মীকি প্রতিভা কিংবা চণ্ডালিকা, সেক্ষেত্রে সেটা আলাদা, স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে আলাদা। কিন্তু শেখার ক্ষেত্রে আমি বলবো যে শেখাটা শুরু করতে হয় যে মানেটা দিয়ে, কোন গানটা বাচ্চাদের জন্য সোজা হবে, একটু বড় হলে অন্য মানে আরটু ডেভেলপড মানে ম্যাচিওরড গান, আর তার বড় হলে মানে এরকম। তুমি বলছো যে সেটা মানে আমার প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন ছিল, যাই অনেকটা উঠে এসছে কথাটার মধ্যে যে বয়স অনুযায়ী শেখাটা খুব দরকার। কিন্তু এখানে আবার একটা টুইস্ট আছে, আমি সেটা বলছি। যেমন ও বললো যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথম ধরো সারা জীবন দিল, সারা জীবন দিল আলো, সূর্য গ্রহ আলোয় ভুবন ভরা, আমরা সবাই রাজা, এই গানগুলো যখন সেই বাচ্চাটাই যখন ধরো আস্তে আস্তে সে একটু বড় হতে লাগলো, তখন তার এই গানগুলো কিন্তু সিচুয়েশনটাকে চেঞ্জ করছে। যেমন আমরা সবাই রাজা একটা স্বদেশ পর্যায়ের গান, তো সেই গানটার মধ্যে একটা স্বদেশী একটা মানে মেসেজ গান, ঠিক আছে। তো এইটা ছোট বাচ্চা যখন শেখে, সে আমরা যেভাবে গাইছি সেটাকেই কপি করে, বাট সে বোঝা শুরু করবে কিন্তু যখন তার বয়সটা হবে। রবি ঠাকুর প্রত্যেকটা বয়সকে ক্যাচ করে রেখেছে, মানে একটা সিঙ্গেল গানে প্রত্যেকটা বছরে গিয়ে এটাকে পরিবর্তন হচ্ছে। মানে ধরো আজকের থেকে 5 বছর আগে যে গানটা শিখেছি, 5 বছর পরে সেটাকে অন্য রূপ আবার দেখছি, তার থেকে আরো 5 বছর পরে সেই গানটা আরেক রকম রূপ হচ্ছে। তো পরিবেশনটা যে আমরা যখন গাইলাম, আমাদের কিন্তু তখন সময়ে সময়ে এক্সপ্রেশনটাও চেঞ্জ হচ্ছে, কারণ আমরা গানের কথার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি। মানে কথায় যেটা অ্যাকচুয়ালি উঠে এলো, মানে যেটা আমি তোমাদের থেকে জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান যারা চর্চা করেন বা যারা শোনেন, আমার মনে হয় তাদের এটা একটা ইটস আ স্লো অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। মানে আমার যদি মনে হয় কি রবীন্দ্রনাথের গান যদি আজকে কেউ মনে করে যে আমি আজকে বুঝে তার সমস্ত অ্যাসপেক্ট, সমস্ত দিক বুঝে যাব, মানে আমার মনে হয় সেটা সম্ভব না, মানে কোনো মিউজিকেই। কিন্তু দেখতে গেলে গুরুদেব যখন নিজেই গান লেখা শুরু করেছিলেন, তো প্রথমে তো এ ভারা বাদারে মোহ বাদারে, উনি তো এই গানটাই গিয়েই শুরু করেছিলেন, ভারা বাদারে মহা 16 বছর বয়সে ভানু সিং ঠাকুরের পদাবলী। তো সেটা সম্ভবত আমার যদি মনে পড়ছে, মানে ভগ্ন হৃদয়ের গান হতে পারে, সম্ভবত মনে হয়। তখন দেখতে গেলে ওনার 16 বছর বয়স, তো সেই ফিলিংসটা ওনার মধ্যে এসছে, তো যেই কারণে উনি ছোটবেলা থেকেই বৈষ্ণব পদাবলী উনি বুঝতে পেরেছেন, দেখে উনি বৈষ্ণব পদাবলী পড়েছেন, সেখান থেকে ভানু সিং ঠাকুরের পদাবলী এসেছে। ইনফ্যাক্ট ব্রজবুলি ভাষা বা মৈথিলি ভাষা, আমি এইটা নিয়ে আসবো অ্যাকচুয়ালি, এই ভাষার ব্যাপারটা নিয়ে আমি একটু আসবো, কারণ ওই ভাষাটা নিয়ে কথা আজকে না বললে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের একটা দিক কমপ্লিট অমিট করে যাওয়া হবে একদম। কিন্তু ওই যে এবার একটা কথা আসছে, আমার একটা গান শুনতে খুব ইচ্ছা করছে তোমার থেকে স্পেশালি, যেটা দিয়ে আমি তোমাকে অনেকদিন আগে একবার শুনেছিলাম তোমাকে গাইতে, সেটা হচ্ছে জীবন ও মরণের সীমানা ছাড়ায়। মানে যদি আমরা 22শে শ্রাবণ ধরে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে চাই, আমার মনে হয় এই গানটা ভীষণ অ্যাপ্ট আমার কাছে যত মনে হয়। তো এই গানটা তোমার কাছ থেকে একটু শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন সীমানা ছাড়ায়
গভীর কি আশা নিবিড় পুলকে তাহার পানে যায় দুবাহু বাড়ায় জীবন সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন নীরব নিশীতব চরণ নিছায় আধারকে শোভা দিয়েছে বিছায় নীরব নিশীতব চরণ নিছায় আধারকে শোভা দিয়েছে বিছায় আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে ভাসিল না বিয়া আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না দিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় জীবন সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় শ্রেয়সী, একটা জিনিস ভালো লাগলো যে শ্রেয়সী তুমি গলা মেলালে এই গানটার সঙ্গে। মানে কিছু গান থাকে যে গলা না মিলিয়ে থাকা যায় না হয়তো, তাই না? সেই তো এই গানটার একটা বিশেষত্ব আমি তোমাদেরকে একটু জানাতে চাই। আমি মানে এটা পড়াশোনা করছিলাম একটু, যে এই গানটা বেসিক্যালি তোমার প্রবাহিনী এবং গৃহপ্রবেশ এই দুটো গ্রন্থে পাওয়া যায়। এবং তখনকার সময়তে কি হতো, মানে কিছু গ্রন্থ থাকতো, সেখান থেকে বেরিয়ে গিয়ে পরে আমাদের এই গীতবিতান এবং বিভিন্ন জায়গাতেই গানগুলোকে স্থান দেওয়া হয়েছিল। এবং এই গানটা প্রথম প্রকাশ পেয়েছিল বৈশাখ 1326, মানে বঙ্গাব্দ যদি তুমি ধরো, মানে ইংরেজি ধরো এপ্রিল মে 1919-এর মধ্যে। এবং রবীন্দ্র জীবৎকালে এই কিছু কিছু গান কিন্তু রেকর্ড হয়েছিল। মানে আমরা আজকে যে গানগুলো করেছি সেগুলো কিন্তু কয়েকটা শুধুমাত্র মনে হয় সম্ভবত আসা যাওয়ার মাঝখানে ছাড়া বিভিন্ন গান, আজকে যে কটা গান আমরা শুনেছি, প্রত্যেকটা গানই কিন্তু রবীন্দ্র জীবৎকালে রেকর্ড হয়েছিল। এবং এই গানটাও রেকর্ড করেছিলেন হচ্ছে বীণা চক্রবর্তী। এবং ওনার রেকর্ডের নাম্বারটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে HMV P8726। এটা হচ্ছে সেই রেকর্ড নাম্বার, মানে তখনকার সময় সেই এলপি হতো, তো এলপি রেকর্ড নাম্বার। এবং এই গানটা কলকাতায় প্রথম স্টার থিয়েটার, যেটাকে পরবর্তীকালে অন্য নাম হয়, সেই স্টার থিয়েটারে গৃহপ্রবেশ নাটকের মঞ্চস্থ করার সময় প্রথম এই গানটা গাওয়া হয়। তো এরকম আরও অনেক ইতিহাস আছে, যদি ঘাঁটি তাহলে পাওয়া যাবে।
তবে আস্তে আস্তে আমাদের একটুখানি আজকের আড্ডা শেষ করতে হবে, কিন্তু তার আগে ওই হয় আর কি, তোমাদেরকে পেলে তো প্রচুর গান শুনতে ইচ্ছা করে, তোমাদেরকে পেলে প্রচুর গান ইনফ্যাক্ট ইনস্ট্রুমেন্টালও শুনতে ইচ্ছা করে। তো একটা কথা ঠিক, এই গানটা যেটা তুমি গাইলে অনেকে হয়তো মনে করতে পারেন এই গানটা তো তালের গান, এবং তাল ছাড়া এটাও কিন্তু এক ধরনের আর্ট যেটা ওরা করলো, যে একটা তালের গানকে তাল ছাড়া এবং এইরকম একটি অ্যারেঞ্জমেন্টের সাথে গাওয়া, ইটস অ্যান আর্ট। মানে থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল প্রেজেন্টেশন। তবে একটা গান এবারে একটু তোমাদের ডুয়েটই শুনতে চাই, মানে দুজনের গলাতেই। আগেরটা তুমি গাইলে, দুজনের গলাতে একটা গান শুনি। কি গান শোনাচ্ছ একটু বলো। দীপ নিবে গেছে মম নিশিত সমীরে। মানে এটা কি একদম ঠিক করে এসেছিল, মানে শেষে একদম গাইবি? হ্যাঁ, গাইবই, ঠিক করে এসেছিল। দ্বৈত কণ্ঠে গান গাইবো বলে একটি প্রেম পর্যায়ের গান রাখলাম। প্রেম পর্যায়ের গান, মানে কমফোর্টেবল উইথ দ্য সং। একদম। Yes. ঠিক আছে, তাহলে একটু শুনি দীপ নিবে গেছে মম। অর্ধজা
কিছু গান আমার মনে হয় রবীন্দ্রনাথের এই গানটাও মনে হয় শান্তিনিকেতনে বসেই লেখা, এবং যতদূর সম্ভব মনে পড়ছে এই গানটি রবীন্দ্র জীবৎকালে রেকর্ড হয়েছিল। আমি একটু মানে কনফিউজড লাগছে, কনক দাস সম্ভবত রেকর্ড করেছিলেন আমার যতদূর মনে পড়ছে। এবং রবীন্দ্র জীবৎকালে আমার খুব জানতে ইচ্ছা করে যে রবীন্দ্র জীবৎকালে রবীন্দ্রনাথ ডেফিনেটলি এই গানটা শুনেছে এবং সেই সময় ওনার রিয়াকশন কেমন ছিল, যাই সেটা জানার আর উপায় নেই, সামহাও এনিহাও। তবে সত্যি মানে খুব ভাল লাগলো আজকে সবাইকে পেয়ে। আমি আরেকবার একটুখানি আলাপ করিয়ে দিই, আমার সঙ্গে সোমেনদা রয়েছে, পার্শিক রয়েছে, তনুময়দা রয়েছে এবং শ্রেয়সী রয়েছে, এবং আমি অর্পণ রয়েছি। কথাটা কেন বললাম, বিকজ আস্তে আস্তে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, আমাদের আড্ডাটা আজকে শেষ করতে হবে। তবে আমি একটু ভাবছিলাম যদি আজকের এই অনুষ্ঠান যতটুকু আমরা করছি, যতটুকু আমরা আজকে শ্রদ্ধা জানাতে পারলাম, আমার মনে হয় আজকের এই যে মান্থটাতে আমরা রয়েছি শ্রাবণ, আমার মনে হয় সেই শ্রাবণ মাসকে ডেডিকেট করে যদি কোনো গান, কারণ আমরা প্রেম পূজা পর্যায়ে সবকিছুই হয়েছে, কিন্তু ঋতু পর্যায়ে তো কিছু গান রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের। তো ঋতু পর্যায়ের গান দিয়ে আমরা একটা কথা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময়তে না আশার কথা খুব বলেছেন, মানে হোপ। আমার মনে হয় উনি বহু গান এমন আছে উনি বলেছেন যে আশা ছেড়ো না, হাল ছেড়ো না কখনো, কারণ উনি তো জীবনে প্রচুর মৃত্যু দেখেছেন, মানে ছোটবেলা থেকে শুরু করে আপ টু তার শেষ বয়স পর্যন্ত প্রচুর প্রিয় মানুষকে উনি হারিয়েছেন। এবং আমার মনে হয় যে সেই হারানোর পরেও যদি ওনার 18টা খণ্ড থাকতে পারে সৃষ্টি থেমে নেই। এবং আমি এটাও জানি যে উনি ওনার হারানোর দুঃখটাকেও তিনি লেখার মাধ্যমেই ফুটিয়ে তুলেছেন। একদমই। তো আমরা তো একটু দুঃখ পেলেই থেমে যাই, আমার মনে হয় যে আজকে সারাদিন কিছু করব না, আমার প্রচণ্ড মন খারাপ। কিন্তু এই মানুষটি যারা দুঃখটাকে জয় করে আশার কথা দেখিয়েছেন, আমার মনে হয় সেই মানুষটি কখনো আমাদের, যেটা তুমি বললে শুনতে, সেই মানুষটি কখনো মৃত্যু হতে পারে একদম। তো আমার মনে হয় যে শ্রাবণ মাসটিকে ডেডিকেট করে আজকের এই অনুষ্ঠানটা কিছু একটা মিলিত প্রয়াসে শেষ করা যাক আমার মনে হয়। আর এমন একটি গান যেটা আমাদের মনে হয়, এরকম কোনো গান আছে যে গানটা আমাদেরকে একটু উজ্জীবিত করে দেবে? আমার মনে হয় 22শে শ্রাবণ, যেটা আমি বলছিলাম যে ওই চোখের জলে নয়, মুখের হাসিতে এবং সুরের মাধ্যমে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই। বর্ষার গান আছে, থামাও রিমিকি ঝিমিকি বরিশোনা, দারুণ গান, খুব সুন্দর গান। আর এই গানটা আমারও জানা, এবং যেহেতু বলছিলাম সম্মিলিত প্রয়াস, তো শোভেন্দা আর পার্শিক একটু গলা মেলাও নিশ্চয়ই আমাদের সাথে। আবার এই স্কেল না, জি না, স্বপ্ন মোহ অবগুণ্ঠন বুঝাও, থামাও রিমিকি ঝিমিকি বরিশান, ছেড়ে ঝলক ঝলনান হে শ্রাবণ। এসো হে এসো হে দুর্দম বীর, এসো হে এসো হে এসো হে দুর্দম বীর, এসো হে ঝড়ের রথে অগম পথে, ঝড়ের বাধা যত করো উন্মূলন, থামাও থামাও রিমিকি ঝিমিকি বরিশান, ছেড়ে ঝলক ঝলনান হে শ্রাবণ। চালো চালো বিদ্যুৎ শিখা চালো, দেখাও প্রেমের অভিদীপ্তি তোমার, দেখা
শুক্তি ভেরি তব গর্জন জাগাও থামাও রিমিকি ঝিমিকি বরিশান ঝিরি ছলক ছলনান হে শ্রাবণ